হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট পারফর্মার্স। আজকে তোমাদের সাথে আমি সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে কয়েকটি টপিক আলোচনা করব। এই টপিকগুলা তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কাছে বড় আর কঠিন লাগে। সেগুলাকে আমি খুব কম্প্যাক্ট ভাবে কিভাবে পড়তে হয় তা দেখাবো তোমাদের এখানে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। এই ক্লাসে আমরা প্রথমেই পড়ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক যে প্রশাসন ছিল তা নিয়ে। যে কোনো দেশেরই মুক্তিযুদ্ধের সময় বা নর্মালি যে সামরিক প্রশাসনটা আছে তার তিনটি জিনিস নিয়ে গঠিত হয়। প্রথমটি হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। আসো, প্রথমে এখানে যে কোশ্চেনটা তোমাদের আসবে তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি কে ছিলেন। তারপর আসতে পারে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন। দেখো, আমি কিন্তু দুইটা কোশ্চেন করেছি, একটি হচ্ছে প্রধান সেনাপতি এবং আরেকটি হচ্ছে সেনাবাহিনী প্রধান। তো আসো এই দুইটা জিনিস আগে শিখে নেই। আমরা ক্লাসের হেডিংটা দিচ্ছি সামরিক প্রশাসন। তো তোমাদেরকে প্রথম কোশ্চেন কি বললাম, প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের সময়। সেনাপতি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী। আমি জাস্ট শর্টকাটে তোমাদের এখানে লিখে দিচ্ছি, এটা একটা ট্রিক্স তোমাদের আমি বলে দিচ্ছি। এই সাধারণ জ্ঞানের এই নামগুলা কখনোই বড় করে মনে রাখবা না, জাস্ট ছোট একটা জিনিস মনে রাখবা, যাতে কোশ্চেনে তো অপশন থাকবে, অপশনটা দেখে তোমরা দাগাই দিতে পারো। আর সেনাবাহিনীর প্রধান ছিলেন, দেখো, সেনাবাহিনীর প্রধান ছিলেন এম এ রব। দেখো, এম এ জি ওসমানী থেকে একটি মজার প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তা হচ্ছে ওসমানী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত। ওসমানী স্মৃতি জাদুঘর সিলেটে অবস্থিত। তোমাদের যাদের যাদের বাড়ি সিলেট আছে এবং ওসমানী স্মৃতি জাদুঘরে গিয়েছো তারা কমেন্টে আমাকে জানায় দাও। আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা জিনিসে যাই। প্রথমে তোমাদেরকে কি বললাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সামরিক প্রশাসনটাকে তিনটা ভাগে ভাগ করছে। প্রথমেই মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী, যারা মোস্ট অফ দা ভূমিকা পালন করছিল, দেখো, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এই সেনাবাহিনীটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। তিনটা ভাগের প্রথমে ছিল নিয়মিত বাহিনী, তারপর ছিল অনিয়মিত বাহিনী এবং সর্বশেষ আমাদের আঞ্চলিক বাহিনী। আহ তো এই তিনটা কোশ্চেন থেকে প্রথমে তোমার একটা কোশ্চেন আসবে, তা হচ্ছে তিনটা ইউনিট কাদের কাদের নিয়ে গঠিত হয়। নিয়মিত বাহিনী যেটা আছে সেটা তোমাদেরকে বলতেছি, নিয়মিত বাহিনী ইপিআর দের নিয়ে গঠিত হয়েছিল। অনিয়মিত বাহিনী বাংলাদেশের সাধারণ যে জনগণ ছিল, ছাত্র এবং যুবক, তাদের নিয়ে গঠিত হয়েছিল। আর আঞ্চলিক বাহিনীটা অঞ্চল বিশেষে গঠন হয়। তো প্রথমে নিয়মিত বাহিনীটা পড়ি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নিয়মিত বাহিনীটাকে 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে ভাগ করা হয়। সাব সেক্টর, এই 11টা সেক্টর থেকে কোন সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন এবং কোন কোন জেলা কোন কোন সেক্টরে অবস্থিত, এই জিনিসটা আসে তোমাদের। এটা অনেক বড়। দেখো ছোটভাবে কিভাবে পড়বা আর কতটুকু পড়বা আমি বলতেছি। সেক্টর গুলা এখানে লিখি। সেক্টরের ক্ষেত্রে আমরা, সেক্টর কমান্ডারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 নং, 2 নং, 3 নং, 10 নং এবং 11 নং পড়বো। এই পাঁচটা সেক্টর পড়বো। এই পাঁচটা সেক্টর থেকে আসবে। 1 নং এর সেক্টর কমান্ডার কে ছিলেন, শর্টকাট, সবসময় শর্টে লিখবা, জিয়া। 2 নং এর সেক্টর কমান্ডার ছিলেন খালেদ এবং হায়দার। 3 নং এর সেক্টর কমান্ডার ছিলেন শফি এবং নুরু। 11 নং এর সেক্টর কমান্ডার ছিলেন তাহের এবং হামিদ।
এক নঙের রফিকুলও ছিলেন। রফিক লিখি। দেখো, এই শর্টকাটে নামগুলো মনে রাখবা যাতে তোমাদের এখান থেকে কোশ্চেন, তো অপশন আসবে আমাদের, অপশন দেখলে আমরা দাঁড়াইতে পারবো সেই ক্ষেত্রে। 10 নঙে দেখো, কারো নাম আমি লিখি নাই। 10 নং সেক্টর কমান্ডারের কারো নাম লিখি নাই, এর পিছনে একটা কারণ আছে। সবগুলা সেক্টর 1 থেকে 11 পর্যন্ত শুধুমাত্র 10 বাদে বাকি সবগুলা সেক্টর ছিল স্থলপথে। শুধুমাত্র 10 নাম্বার সেক্টর মুক্তিযুদ্ধের সময় নৌপথে ছিল। এটা নৌ কমান্ড নামে পরিচিত ছিল, যে কারণে এখানে আমরা কোনো কিছু লিখি না। 10 নং সেক্টরটা কি ছিল? নৌ কমান্ড বা বাংলাদেশের নদী পথের জন্য এটা ছিল, নদী পথের। তাহলে আশা করি দেখো এখানে 5টা যেটা দিছি তোমাদের, এই 5টা থেকে তোমরা পারবা, মুখস্থ করো। আরেকটা জিনিস যেটা বললাম, এই সেক্টর গুলা কোনটা কোন জেলায় অবস্থিত, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা এটা এখান থেকে কি পড়বা? এখন এত কিছু 64 জেলায়, 64 জেলা কোনটা কোথায় অবস্থিত পড়ার সময় নাই, এটা ভুলেও যাবা। জাস্ট একবার চেষ্টা করবা ম্যাপটা দেখে মনে রাখতে। প্রথম স্টেপ কি, ম্যাপটা দেখবা। ম্যাপটা জাস্ট 10 মিনিট তোমরা দেখবা, দেখে কোন জেলা কোথায় অবস্থিত এটা মাথায় একটু একটা ইমেজ রাখবা, গেল। 2 নাম্বার মুখস্থ কি করবা? মুখস্থ করবা হচ্ছে বিভাগীয় জেলাগুলা, বিভাগীয় জেলাগুলা কোনটা কোথায় অবস্থিত, 1 নাম্বার। 2 নাম্বার আর কিছু গুরুত্বপূর্ণ জেলা, যেমন তোমাকে ফরিদপুর আছে, এখান থেকে কোশ্চেন আসছিল, ফরিদপুর। তারপর গোপালগঞ্জ। তারপর আরেকটা হচ্ছে সুন্দরবন। তারপর আমরা দেখি কুমিল্লা। এগুলা কোনটা কোন জেলায় অবস্থিত, কোনটা কোন সেক্টর অবস্থিত, এগুলা তোমরা মাথায় আনবা, মাথায় রাখবা। গেল আমাদের কোনটা কোন জেলায় অবস্থিত তা। এরপর আসো অনিয়মিত বাহিনীতে। আসি, অনিয়মিত বাহিনী এত কিছু পড়তে হবে না। অনিয়মিত বাহিনীর আরেকটা নাম কি? গণবাহিনী। এটুকি লাগবে। এরপর লাস্টে আমরা আঞ্চলিক বাহিনীতে আসছি। আঞ্চলিক বাহিনীর আরেক নাম হচ্ছে, আরেক আঞ্চলিক বাহিনীর নাম দরকার নাই, আঞ্চলিক বাহিনী গুলা অঞ্চল বিশেষে গঠিত হয়েছিল। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী কেন এত সিগনিফিকেন্ট? এটি বাংলাদেশের বাইরে গঠন করা একটি আঞ্চলিক বাহিনী। এটি ভারতে গঠন করা হয়েছিল। এটি গঠন করেছিল ছাত্রছাত্রীরা। ওকে, ছাত্রছাত্রীরা ভারতে গঠন করেছিল। তোমাদের কোশ্চেনটা এইভাবে আসে যে নিচের কোন বাহিনীতে বাংলাদেশে গঠন করা হয়নি? কাদের বাহিনী, বাতের বাহিনী, আফসার বাহিনী, মুজিব বাহিনী। তোমরা এখানে কি আনসার দেবে? মুজিব বাহিনী। আর কয়েকটা আঞ্চলিক বাহিনীর নাম আমি এই কোশ্চেনের সাথেই করলাম। কাদের বাহিনী টাঙ্গাইলে, বাতেন বাহিনী টাঙ্গাইলে, আফসার বাহিনী ছিল ভালুকাতে, হালিম বাহিনী, জিয়া বাহিনী, এরকম বিভিন্ন বাহিনী রয়েছে। এগুলো এত কিছু পড়তে হবে না। মেইনলি ইম্পর্টেন্ট তোমাদের এই মুজিব বাহিনীটা কাদের বাহিনীতে আসে, কাদেরিয়া বাহিনী যেটা ওটা আসে, ওই টাঙ্গাইলে অবস্থিত, এটা একটু মনে রেখো। তো এতটুকু পড়লেই সেনাবাহিনীর কাহিনী শেষ। কাহিনীর পর আসো আমরা নৌবাহিনী থেকে অল্প একটু কিছু পড়বো। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী দেখো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌবাহিনী নৌপথে একটি অপারেশন পরিচালনা করে, তার নাম ছিল অপারেশন জ্যাকপট। এটা নৌবাহিনী থেকে ইম্পর্টেন্ট টপিক। অপারেশন জ্যাকপট কারা পরিচালনা করে? অপারেশন জ্যাকপট কারা পরিচালনা করে তাহলে বলো? নৌবাহিনী। আর অপারেশন জ্যাকপটের সময় মংলা বন্দরে আর চট্টগ্রাম বন্দরে তারা জাহাজ ধ্বংস করে। কয়টা জাহাজ ধ্বংস করে তার সংখ্যাটা লাগবে। মংলা বন্দরে 50টা, আর চট্টগ্রাম বন্দরে 10টা জাহাজ বাংলাদেশের নৌবাহিনী তখন ধ্বংস করে। এরপর আসো বিমান বাহিনী। বিমান বাহিনী থেকে জাস্ট একটা জিনিস পড়বা। Wait. বিমান বাহিনী থেকে তোমরা শুধুমাত্র একটা জিনিস পড়বা, তা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর একটা ছদ্মনাম ছিল, তা হলো কিলো ফ্লাইট। শেষ, এটুক লাগবে, আর কিছু লাগবে না তোমাদের এখানে।
সামরিক প্রশাসন থেকে এতটুকুই পড়ো, সামরিক প্রশাসন থেকে এতটুকুর বেশি লাগবে না। এরপর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খেতাবগুলো, মুক্তিযুদ্ধের সম্মানসূচক যে খেতাব ছিল তা। সেখান থেকে কি পড়া লাগবে দেখো, তোমাদের দেখাচ্ছি খেতাব। এখন দেখো, প্রথমে আসো, কয়টা খেতাব দেওয়া হয় সবাই আমরা জানি, ছোটবেলা থেকেই পড়ছি, সম্মানসূচক 4টা খেতাব দেওয়া হয়। কিন্তু এইখানে কোন খেতাব কয়জন পাইছে এইটা তোমাদের পড়তে মাথায় থাকে না, এটা তোমাদের পড়তে ভুল হয়। ওকে, এখানে আমি লিখে দিতেছি, শুধুমাত্র এতটুকু পড়বে এখান থেকে কি, বীর শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, প্রতীক কোনটা কয়জন পাইছে। বীর শ্রেষ্ঠ পায় 7 জন, বীর উত্তম পায় 69 জন, 175 জন, 426 জন। ওকে, মনে রাখবা 7, 69, 175, 426, এভাবে মনে রাখবা, তাইলে তোমাদের আশা করতেছি মনে থাকবে। ওকে, আর আরেকটা জিনিস এখানে তোমাদের লাগে, তা হচ্ছে বীর শ্রেষ্ঠ যারা আছে, 7 জন বীর শ্রেষ্ঠ যারা যারা আছেন, তাদের জীবনী থেকে কিছু কোশ্চেন আসে। কি কি কোশ্চেন আসে জানো? দেখো, বীর শ্রেষ্ঠ তাদের জীবনী থেকে 4টা জিনিস তোমরা পড়বা। প্রথম হচ্ছে তাদের জন্মস্থান কোথায়, 2 নাম্বার হচ্ছে তারা কে কোন বাহিনীতে কাজ করছে বা কর্মস্থলটা, আর 3 নাম্বার তারা কে কয় নং সেক্টরে কাজ করছে। 4টা বলছিলাম লাগবে না, এই 3টা পড়ে, এই 3টা পড়লে এখান থেকে কমন পড়বে। এই কর্মস্থলের জিনিসটা তোমাদেরকে আমি শুধু পড়াই দিব, জন্মস্থান এবং সেক্টর তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে, বিভিন্ন বইয়ে, সাধারণ জ্ঞানের বিভিন্ন বইয়ে এটা আছে, এটা তোমরা পড়বা। কর্মস্থলের ব্যাপারটা হচ্ছে দেখো, সব থেকে বেশি সংখ্যক বীরশ্রেষ্ঠ সেনাবাহিনী থেকে ছিলেন, 3 জন। তারপর ছিলেন ইপিআর থেকে 2 জন। তারপর ছিলেন নৌবাহিনী থেকে 1 জন এবং বিমান বাহিনী থেকে 1 জন। তোমাদের আজকের কোশ্চেন অফ দ্য ডে, একটু বড় কোশ্চেন, তোমরা আমাকে জানাবে মুক্তিযুদ্ধের সময় ইপিআর থেকে কে কে বীরশ্রেষ্ঠ সম্মানসূচক উপাধি বা খেতাব পান তা। এটা হচ্ছে তোমাদের আজকের কোশ্চেন অফ দ্য ডে। ওকে, এগুলা এগুলাই তোমাদের মোটামুটি লাগবে, এর থেকে বেশি আর কিছু এখানে দরকার নেই। হম, সেনাবাহিনী থেকে কে কে পাইছে তাদের নামগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। আর বিমান বাহিনী থেকে কে পাইছে সেটা সবচেয়ে একদমই সোজা। তো দেখো, আমরা খেতাবের কথায় যখন আসলামই, তখন আমরা নারীদের অবদানেও চলে আসি, নারীরা কে কোন খেতাব পাইছে সেটাও চলে আসি। নারীদের মধ্যে আহ মূলত 3 জন নারীর কথা তোমাদের এখানে লাগবে, 2 জন হচ্ছেন খেতাবপ্রাপ্ত নারী এবং 1 জন খেতাববিহীন নারী। আসো আমরা নারীতে চলে যাই। নারীদের মধ্যে 2 জন লাগবে খেতাবপ্রাপ্ত, 1 জন লাগবে খেতাববিহীন, যাদেরটা পড়তে হবে। খেতাবপ্রাপ্ত নারী কে কে ছিলেন এবং তারা কি খেতাব পেয়েছিলেন? প্রথমে আসি, খেতাবপ্রাপ্ত নারী কারা ছিল। খেতাবপ্রাপ্ত নারী ছিলেন তারামন বিবি এবং সেতারা বেগম। তারা তাদের সাহসিকতার জন্য বাংলাদেশ সরকারের থেকে বীর প্রতীক এই উপাধি পেয়েছিল। ওকে, এরপর আসো, আরেকটা হলো খেতাববিহীন, যেটার কথা আমি বললাম, 1 জন খেতাববিহীনের কথা যেটা আমি করতে বলছি, উনি হচ্ছেন কাকন বিবি। কাকন বিবির ডাক নাম ছিল মুক্তি বেটি। মুক্তি বেটি। আর এইখানে আরেকটা সিগনিফিকেন্ট জিনিস কি, মুক্তি বেটি বা কাকন বিবি উনি একজন খাসিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাহলে এই কয়েকটা জিনিস মনে রেখো, ক্ষেত্রপ্রাপ্ত নারীরা কারা, আর কাকুন বিবি কি ছিলেন, তার ডাক নাম কি ছিল, এগুলো এগুলো মনে রাখলেই হবে। এরপরে কোশ্চেনটা হলো, শিশুদের নিয়ে একটা কোশ্চেন আসে, তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত লোক কে, তার বয়স কত, তার নাম কি। দেখো, সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লোক হচ্ছে শহীদুল ইসলাম লালু।
মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল শুধুমাত্র 13 বছর। তিনি 11 নং সেক্টরে কাজ করেছেন বা 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। এই তিনটা জিনিস তোমরা মনে রাখবা, যে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত লোক কে লালু, তার বয়স ছিল মাত্র 13 বছর এবং তিনি 11 নং সেক্টরে কাজ করছেন। ওকে। এইগুলো পড়লেই তো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি এই পর্যন্তই পড়াবো। খুব শীঘ্রই সাধারণ জ্ঞানের আরেকটা ক্লাস আসবে। তোমাদের প্লিজ আমাকে জানাও কোন টপিক নিয়ে আরো সমস্যা আছে, কোনটা পড়ালে তোমাদের সুবিধা হবে, সেটা নিয়ে আমি আমার পরের ক্লাসটা নিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।